প্রবাসীদের নিয়ে অনুষ্ঠান প্রবাসের সংলাপ। সৌজন্যে ফিউচার হোম রিয়েল এস্টেট, প্রেজেন্টস বাই আলবাসমা গ্রুপ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি বি বাংলা টিভিতে প্রবাসের সংলাপ অনুষ্ঠান। আমাদের আজকের অতিথি মোহাম্মদ মাস্তাক চৌধুরী, হাটহাজারী চট্টগ্রামের কৃতি সন্তান, ভ্রমণ পিয়াসু, একজন তরুণ বাইক প্রেমিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রথমেই জিজ্ঞেস করতে চাই, আসলে আপনি আপনার সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। দুটো জিনিস তো আপনি বলেই দিয়েছেন, আমি কোত্থেকে এবং আমার নাম। এছাড়া আমি চিটাগাংয়ে থাকি। আমার ফ্যামিলি, আমার ইমিডিয়েট ফ্যামিলি, আমার বাবা মা ঢাকায় থাকেন। তো তারা ঢাকায় শিফট করেছেন 2009। আমার ছোট ভাই বোনদের পড়াশোনার জন্য আমরা 3 বোন 2 ভাই, আমি সেকেন্ড ভাইদের মধ্যে। আর আমি চিটাগাংয়েই থাকি বা চট্টগ্রামেই থাকি। চট্টগ্রামে 5 তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বেবিউতে লাস্ট আমি কাজ করছিলাম, ওখানে আমি জব করতাম। বাট আমি এই ট্যুর যেটাতে আমি এখন আছি, যে ট্যুরটা আমি করছি বা যে রাইডে আছি আমি, রাইড ফর নেশন, এখানে আসার জন্যই আমি আমার জবটা ছেড়ে তারপর আসি। বিকজ আমার এই ট্যুরটা দেখা যাচ্ছে আপনার 3 থেকে 4 মাসের একটা লম্বা সফর। তো আমাকে অবভিয়াস আমাকে আমার জব থেকে আমি ছুটি পাবো না এতদিনের। তো আমি ওই জন্য তাদেরকে কিছু বলিও নেই যে আমার ছুটি লাগবে। আই নিউ বললেও কোনো লাভ হবে না, সো আই জাস্ট লেফট মাই জব অ্যান্ড স্টার্টেড। তো এতটুকুই বলবো, বাকিটা। আচ্ছা, আপনার এই যে স্লোগান রাইড ফর নেশন, এই স্লোগানটা মানে আসলে কেন? এই স্লোগান ইউজ করার কারণ হচ্ছে রাইড ফর নেশন, যেহেতু আমি রাইডে বের হয়েছি আর আমি আমার দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য বের হয়েছি। কারণ আমার মতো এভাবে বাইক নিয়ে এতগুলো দেশ, বা ধরেন আপনার আমার যে ধরনের প্ল্যান আছে 5-6টা দেশ অতিক্রম করে আমার ডেস্টিনেশন বা আমার লক্ষ্যতে পৌঁছানোর, তো এই ধরনের প্ল্যান আগে কেউ করেনি বাইক নিয়ে। অন্তত মোটরসাইকেল নিয়ে কেউ, বা দেশের মোটরসাইকেল, নিজের মোটরসাইকেল নিয়ে কেউ কখনো, বা মোটর বাইক নিয়ে কেউ এই ধরনের উদ্দেশ্য নিয়ে কখনো বের হয়নি। তো অনেকেই আসলে বাংলাদেশ অ্যাজ আ কান্ট্রি তাদেরকে বা বাংলাদেশিদেরকে নিগলেক্ট করে থাকে, স্পেশালি এই সেক্টরটাতে। মোটর বাইকিং সেক্টরটা আমাদের গভর্নমেন্ট থেকে বলেন বা আমাদের দেশে কিন্তু খুব একটা পপুলার না, বা খুব একটা কেউ সাপোর্ট করে না আমাদের দেশের বর্তমান সিচুয়েশন মধ্যে। তো আমি আসলে চাচ্ছি যে না, আমি আমার দেশ থেকে তুলে ধরি অ্যাজ আ মোটর বাইকার, অ্যাজ আ মোটর ট্রাভেলার, যেটা আমি নিজেকে বলে থাকি বা নিজেকে আমি ডিসক্রাইব করে থাকি। আই এম আ মোটর ট্রাভেলার, বিকজ আমি ট্রাভেল করতেও পছন্দ করি, এবং ট্রাভেলটা যদি মোটর বাইকে হয় তাহলে আরো ভালো। তো ওই হিসাবে অ্যাজ আ মোটর ট্রাভেলার আমি আমার দেশটাকে তুলে ধরতে চাচ্ছি, ওই কারণেই রাইড ফর নেশন। ওকে, বর্তমানে আসলে তো বলেই দিয়েছেন আপনি যে জব লেফট করে দিয়েছেন, এরপরে আসলে কি করার ইচ্ছা আছে? চাকরি কি করবেন, নাকি এই ভ্রমণ পিয়াসু জীবনযাপনই অতিবাহিত করতে চাচ্ছেন? এখন সেটা আসলে বলা যাচ্ছে না, কারণ এখন আপনি যে অবশ্যই যদি এভাবে পসিবল হতো যে আমি সারাটা জীবন যদি ভ্রমণের উপরে থাকতে পারতাম বা যদি ট্রাভেল নিয়ে কন্টিনিউ করতে পারতাম, তাহলে অবশ্যই করতাম। বাট দ্যাট ইজ নট পসিবল। ফ্যামিলি আছে, একটা লাইফ লিড করতে হয়, তো ইটস অবভিয়াস দ্যাট আমার কাজ করাও প্রয়োজন। সো দেখি, দেশে যাওয়ার পর ইনশাল্লাহ একটা ভালো নিয়তে যেহেতু বের হয়েছি, কিছু না কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে বিশ্ব ভ্রমণের চিন্তা আপনার মাঝে উদ্ভব হলো? আসলে যদি বিশ্ব ভ্রমণের কথা বলি, অবশ্যই সেটা আমার বাইক নিয়ে আমার মাথায় চিন্তাটা আসে যে আমি আমার বাইক নিয়ে করব। কারণ আমি একজন বাইক লাভার, ট্রাভেল ফ্রিক, মোটর ট্রাভেলার। তো সেই ক্ষেত্রে আমার দেশে আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি, যেসব ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে, ট্যুরিস্ট প্লেসেস আছে দেশে ঘোরার মতো, ঠিক আছে, ওই সব জায়গায় আমি গিয়েছি। এবং আমি আমার নিজের বাইকে দেশের 64টা জেলা আমি কভার করেছি, এবং 64 জেলার আপনার যে কয়টা ট্রাভেল করার মতো প্লেসেস আছে, ন্যাচারাল বিউটি আছে দেখার মতো, ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সবগুলোতে আমি গিয়েছি। তো একটা সময় দেখা যাচ্ছে যে আসলে আর যাওয়ার মতো জায়গা নাই। তো তবুও একই জায়গায় 3-4 বার করে যাওয়া হলো। এমন অনেক জায়গা আছে যেখানে আমি একই সেম জায়গায় 3-4 বার ভিজিট করেছি ট্রাভেল করে। তো দেখা যাচ্ছে মাঝে মাঝে একা যাই, মাঝে মাঝে এই গ্রুপের সাথে যাই, মাঝে মাঝে ওই গ্রুপের সাথে যাই, অনেকগুলো বাইকার ফ্রেন্ডস আছে আমার, তো সবার সাথে আসলে যাওয়া হয়। তো এরপর ভাবি যে দেশের কত, একটু দেশের বাইরে নজর দিয়ে দেখি কোথায় যাওয়া যায়। কারণ আমাদের দেশে অলরেডি অনেক বাইকার আছেন যারা আমারও আগে, আমার সিনিয়র, ইন্ডিয়া, নেপাল, ভুটান ট্রাভেল করেছেন তাদের নিজের বাইক নিয়ে।
তো ওখান থেকে আসলে ইন্সপিরেশনটা আসে আমার, যে বাইক নিয়ে তো দেশের বাইরেও যাওয়া যাচ্ছে, প্রসেস আছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এই জিনিসগুলো যদি আমি ওভাবে মেনটেন করে প্রিপারেশন নিই তাহলে আমিও পারবো। তো তারপর চিন্তা ভাবনা আসলে যে ইন্ডিয়া, নেপাল, ভুটান তো সবাই গিয়েছে, অনেকেই গিয়েছে, বা ইজি দেশের, আমাদের দেশের আশেপাশে, ওয়াই নট আমি আর একটু সামনে এগিয়ে দেখি আরো কত দূর যাওয়া যায়। তো ওখান থেকেই আসলে আমার প্ল্যান আসে, অনেক ধরনের প্ল্যান আসে, এখানে যাব ওখানে যাব, আসলে সব জায়গাতে যাওয়া সম্ভব না। তো আমি চিন্তা করি যে আমি যেহেতু আমি ওমানে ছিলাম, হয়তো সেটা বলা হয়নি, আমি যখন পরিচয় দিচ্ছিলাম ইনিশিয়ালি, আমার জন্মস্থান ওমানে, তো আমি ওমানেই বর্ন অ্যান্ড ব্রট আপ। তো ওমানে থাকাকালীন অবস্থায় আমার ফুল ফ্যামিলি আমরা ছিলাম। ওখানে থাকাকালীন অবস্থায় ইউএই অনেকবার আসা হয়েছে, বা সৌদি আরবের এত কাছে থাকা সত্ত্বেও আমার ফ্যামিলি বা আমরা উমরা বা হজ পালন করতে পারিনি। তো ওই জায়গা থেকে একটা আফসোস যে এত কাছে থেকেও আমরা পারিনি, আমার ফুল ফ্যামিলি পারেনি, তো ভাগ্যে যা ছিল। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমার ট্রাভেল করার একটা প্যাশন আছে ট্রাভেল করা নিয়ে, তো প্ল্যান করছি একটা ইন্টারন্যাশনাল ট্যুরের বা ইন্টারন্যাশনাল রাইডের। সো ওয়াই নট আমি একেবারে রাইড করেই সৌদি আরব যাই, তো সেটা আরো ভালো হয়। তো প্ল্যান ছিল হজ করার, কিন্তু টাইমিং, প্রিপারেশনস বা যেই ধরনের ফর্মালিটিস থাকে হজ অ্যাটেন্ড করার জন্য, ওই জিনিসগুলো আসলে সবগুলো দীর্ঘমেয়াদী প্রকল্প আসলে, প্রায় আপনাকে দীর্ঘক্ষণ থাকতে হবে, ওখানে কিছু ফর্মালিটিস আছে, ইসলামিক কিছু রুলস আছে। তারপর দেশ থেকেও আপনার দেখা যাচ্ছে আমি চাইলেই যে হজ করতে যেতে পারবো তা কিন্তু না, হজ এজেন্সির মাধ্যমে আপনাকে আসতে হবে, তখন একটা কোটা থাকে, লিমিটেশনস থাকে প্রত্যেকটা দেশ থেকে। তো আসলে অনেক কিছুই ছিল যার কারণে আমি কোনোভাবে সেটা কভার আপ করতে পারতেছিলাম না। ওই দিক থেকে যদি ম্যানেজ করি তাহলে আমার নিজের ব্যক্তিগত প্রিপারেশনস গুলো হচ্ছিল না টাইমের মধ্যে, তো হজের টাইমটা মিস হয়ে আসে। দেন আমি ভাবলাম যে যেহেতু আমার প্রিপারেশনস গুলো কমপ্লিট এখন, সো উমরা করার একটা চান্স আছে, আমি উমরাই করি। যেহেতু আমি এই প্ল্যানটা করে ফেলেছি, এই উদ্দেশ্যে যেহেতু বের হওয়ার একটা চিন্তা ভাবনা রেখেছি মাথায়, সো ওয়াই নট উমরা করি, ইনশাআল্লাহ পরবর্তীতে যদি হজ করা সম্ভব হয় তাই করব। আচ্ছা, কিন্তু আপনার মোটর বাইকে চড়ে এই বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যটা আসলে কি? আপনি আর মানে বেসিক কি উদ্দেশ্য নিয়ে মোরাল অফ আপনি এই যে বিশ্ব ভ্রমণটা মোটর বাইকে চড়ে শুরু করলেন? এখানে বিষয়টা হচ্ছে, ধরেন যেটা আমি বললাম যে আমি আসলে বাইকে ট্রাভেল করা পছন্দ করি বা মোটর বাইকে ট্রাভেল করা পছন্দ করি। এটার কারণ হচ্ছে যেহেতু দেশে আমি ভ্রমণ করেছি বেশ কিছু জায়গায়, তো ট্রাভেল করার সময় আমি একটা জিনিস মানে একটা বেসিক যে ফিল বা যে জিনিসটা আমি পেয়েছি সেটা হচ্ছে একটা ফ্রিডম। আপনি বাইকে যখন ট্রাভেল করেন, নিজের বাইকে, নিজের মোটর বাইকে, আপনার একটা ফ্রিডম থাকে। ধরেন আমার কোনো টেনশন থাকলো না, ফর এক্সাম্পল আমি সকালে উঠতে হবে এতটা বাজে, আমার টিকেটের বাসের টাইম এত, বা ট্রেনের টাইম এত, বা ফ্লাইটের টাইম এত, মানে কোনো বাইন্ডিংস নেই। আপনি আপনার মন মতো উঠলেন, আপনার মন মতো প্রিপারেশন নিলেন, আপনি জাস্ট চাবিটা ঘোরালেন, বাইকটা স্টার্ট দিলেন, যেখানে মন চায় দাঁড়াবেন, আপনার এখন দাঁড়াতে মন চাচ্ছে এখানে ব্রেক নিলেন, আপনি যাওয়ার পথে একটা জায়গা আপনার পছন্দ হলো, আপনি ওখানে কিছুক্ষণ দাঁড়ালেন, ছবি তুললেন, কিছুক্ষণ এনজয় করলেন ওই মোমেন্টটা। তো এটা দেখা যাচ্ছে অন্য কোনো মাধ্যমে আসলে সম্ভব না, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি স্বতন্ত্র একটা চিন্তা চেতনা থেকে আপনি আসলে মোটর বাইকটাকেই সিলেক্ট করেছেন। জি, কারণ এই ফ্রিডম যদি বলে থাকি সেটা মোটর বাইক ছাড়া আমার মনে হয় অন্য কোথাও আছে, মানে ম্যাক্সিমাম ফ্রিডম যদি আপনি বলে থাকেন। তো ওই কারণে সহজ, ইকোনমিক এবং আপনার ফ্রিডম, ফুলি ফ্রিডমটা থাকছে আপনার কাছে। আচ্ছা, এবারে একটা আপনার কাছে আমাদের বিশেষ প্রশ্ন, সেটা হচ্ছে কার অনুপ্রেরণায় আসলে আপনি এমন সিদ্ধান্তে উপনীত হলেন? যেটা আমি এর আগে ধরেন বললাম যে আমার আগেও বেশ কয়েকজন নিজের মোটর বাইকে আপনারা বিশ্ব ভ্রমণ করেছে। বিশ্ব ভ্রমণ এজ ইন আশেপাশের দেশগুলো আপনারা ট্রাভেল করেছে, ইন্ডিয়া, নেপাল, ভুটান। তো আমার একজন ফ্রেন্ড, আমার একজন বড় ভাই আছেন আবু সাইদ, যিনি আমার পার্টনারও ছিলেন এই ট্যুরে, বাট আনফরচুনেটলি সে কোনো কারণে কুইট করতে হয় তার। তো তাকে দেখে আসলে আমার মোটিভেশনটা আসে, ঠিক আছে। অ্যাজ এ বাইকার, অ্যাজ এ রাইডার আমি তাকে খুব পছন্দ করি। তো তাকে দেখেই সে যখন সে দুবার বাইক নিয়ে ইন্ডিয়ার লাদাখ যেটা আছে আপনার লাদাখ রিজিয়ন, লে লাদাখ রিজিয়নটা কভার করে, ওখানে বেশ কিছু দেখার মতো জায়গাগুলো আছে, সে ওই জিনিসগুলো কভার করে। এবং ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড খারদুংলা পাস, যেটা ইন্ডিয়াতে, সেখানেও সে দুবার ট্রাভেল করে। তো তাকে দেখে আসলে ইন্সপিরেশনটা আসে আমার, যে অ্যাচিভমেন্ট দেখা যাচ্ছে বাইক নিয়ে এত একটা সুন্দর জায়গা, নিজের বাইক চালিয়ে এত অনেক ধরনের বাধা অতিক্রম করে, ডিফারেন্ট রোড কন্ডিশনস,
এই ভালো রাস্তা, এই খারাপ রাস্তা, এই পাকা কাঁচা, বিভিন্ন ধরনের ওয়েদার, মানে একটা অ্যাডভেঞ্চার যেটা বলে, ঠিক আছে, তাকে দেখে আমার ওই অ্যাডভেঞ্চার, বিশেষ করে দেশের বাইরে, দেশের মধ্যে তো আমি অনেক অ্যাডভেঞ্চার্স করেছি, দেশের বাইরে অ্যাডভেঞ্চার যে করা সম্ভব, ওটার একটা ডিফারেন্ট টেস্ট আছে বা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি তার কাছ থেকে বেসিক্যালি জিনিসটা আমার কাছে আসে। তো ওইভাবেই জাস্ট প্ল্যান করা শুরু করি অ্যান্ড তাকে নিয়েই প্ল্যান করা হয়। তো বাকিটা তো জানেনই। ওকে, আর আপনার পরিবার থেকে কি কারো বিশেষ কোনো অনুপ্রেরণা ছিল যে না আসলে আপনি যেতে পারেন, বা আপনাকে উদ্বুদ্ধ করা, আপনাকে সাপোর্ট দেয়া, পরিবারের কোনো সদস্য কি স্পেশালি আপনার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কিনা? হ্যাঁ, কাজ করেছে। যেমন আমার অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমার ফ্যামিলি মেম্বারসের তেমন একটা মানে মাথা ব্যথা নেই আমাকে নিয়ে। এটা বলার কারণ হচ্ছে কারণ তারা জানে আমাকে যদি কিছু নাও করে আমি তাও করবো। আমি তো ওই ধরনের, কারণ আমি যেটা করার জন্য সিদ্ধান্ত করে নিয়ে ফেলি সেটা আমি করি। তো তারা আসলে আমাকে, আমি যখন বলি যে আমি এভাবে ট্রাভেল করতে চাচ্ছি, তো তারা না করে, তারা প্রথমে ভাবে যে সম্ভব না, আমি কিভাবে বাইক চালিয়ে ইন্ডিয়া, পাকিস্তান, ইরান হয়ে ইউএই হয়ে সৌদি আরব যাবো, তাদের এটা মাথায় আসছে। মানে স্পেশালি আমার বাবা যেহেতু অলরেডি অনেক বছর বিদেশ করেছেন, তো তার মাথায় এটা আসছে, মিডল ইস্টে ছিলেন, তো এটা মনে করলো যে আমি বলছি একটা সময় যখন দেখা যাবে যে করতে পারবো না, তখন আমি আমার মতো চলে আসবো আমার নিজের লাইনে। তো ওই কারণে দেখা যাচ্ছে তাদের একটা ওই ধরনের ইয়া ছিল না। বাট আমি যখন আস্তে আস্তে, আমি বললাম যে বের হচ্ছি, তো যখন ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়া থেকে যখন পাকিস্তানে যায়, তারপর আমার ফ্যামিলি একটু সিরিয়াস হয়েছে, না আসলে তো সে যাচ্ছে, সে তো আসলে করছে জিনিসটা। তো তারপরে তারা একটু কনসার্ন হয় অ্যান্ড দেন দে স্টার্ট সাপোর্টিং মি। বিভিন্ন আমার মোটামুটি একটা কন্ট্যাক্টে থাকি সবসময়, আমার সরাসরি কন্ট্যাক্টে ছিলাম। তো আগে যে কনসার্নটা ছিল না, সেটা যখন আমি পাকিস্তানে বিশেষ করে প্রবেশ করি, এরপর থেকে তারা ভাবছেন না আমি আসলে যেটা বলছি সেটা করতে যাচ্ছি। তো এরপর আই গট আ লট অফ সাপোর্ট। তারা আমাকে পজিটিভলি মোটিভেট করেছে যে রাইড সেফ, বাসায় আসতে হবে, ফিরে ঠান্ডা মাথায় বাইক চালাবা, এভাবে করবা, ওভাবে করবা, যে একটা আছে না, ওই জিনিসগুলো আমি পরবর্তীতে পেয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে মোটর বাইকার আসলে যারা আছেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু দুর্ঘটনার হার মোটর বাইকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। নিরাপদ সড়ক একটা আন্দোলন বাংলাদেশে তো চলমানই আছে, কিন্তু এক্ষেত্রে পরিবারের দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম একটা নেগেটিভিটি কাজ করে যে না ঠিক আছে, ফর বি সেফ তুমি এভাবে করো বা এভাবে যাও। আপনার পরিবার থেকে এরকম কোনো প্রতিবন্ধকতা কখনো আপনার উপরে এসেছে কিনা মোটর বাইকের ক্ষেত্রে? না, আসলে আসেনি, কারণ তারা দেখছে আমি অনেক বছর ধরেই বাইক চালাচ্ছি এবং আমি ঘুরছি। আমি যেমন আমি আপনাকে কথা বলছি, আমার ফ্যামিলি ঢাকায় থাকে, তো আমি চিটাগং থেকে যখন ঢাকায় আসি আমি আমার বাইকে আসি, সবসময় দেখছি আমি বাইকে আসি, বাইকে যাই, এবং আমি যতটুকু সেফটি প্রিকশনস নেওয়ার প্রয়োজন আমি কিন্তু সবসময় ওইভাবেই ট্রাভেল করি। রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট, হেলমেট, গ্লাভস যেভাবে দরকার, এবং ট্রাফিক রুলস মেনে চলি। তো তারা এই জিনিসগুলো যখন দেখে যে আমি আসলে সব কিছু নিয়ম অনুযায়ী করছি, অ্যাজ এ বাইকার যেভাবে করা উচিত, ঠিক আছে, প্রপার ওয়েতে করছি, তো তাদের আসলে ওই দিক থেকে কোনো অবজেকশন কোনো ছিল না। এবং তারা জানে যে না ঠিক আছে, ও যা করছে মানে ভালোভাবে করছে, বলার মতো কোনো কিছু নেই তাকে। তো ওই কারণে কখনো ওরকম অবজেকশন আসেনি, আর সবসময় তারা সাপোর্টই করেছে আমার ডিসিশনগুলোকে। ওমরা পালন শেষে আপনার পরবর্তীতে আরো ব্যাপক কোনো গন্তব্যে যাওয়ার ইচ্ছা আছে কিনা, নাকি স্বদেশ প্রত্যাবর্তন করবেন? এই মুহূর্তে আসলে বলা কঠিন, কারণ এখনো আমি সৌদি আরবে প্রবেশ করিনি। তো প্রবেশ করি, সৌদি আরবে যাওয়ার পর আমার সৌদির যে মেইন শহরগুলো আছে, ক্যাপিটাল রিয়াদ, তারপর যদি সম্ভব হয় আমি দামাম টাচ করব, মদিনা, মক্কা, জেদ্দা। মক্কাতে ওমরা করার পর, পবিত্র ওমরা করার পর আমি চিন্তা ভাবনা রাখছি যে যেহেতু আমি এখন একা, আমার সাথে আমার আরেকজন সঙ্গী ছিলেন যিনি এখন আমার সাথে নেই, সে পাকিস্তানি বাইক রেখে দেশে চলে যান। তো আমাদের প্ল্যান ছিল ইনিশিয়ালি যে আমরা যে পথে এসেছি ওই পথেই ফিরবো আবার। তো আমি তো অর্ধেক বলতে গেলে আমি পুরো সবটাই কিন্তু আমি একাই করেছি, কারণ ইনিশিয়ালি আমি স্টার্টও করি একা, এখন আমি একাই কন্টিনিউ করছি। জাস্ট মাঝখানে তার সাথে আমার রাইড হয় পাকিস্তানে শুধুমাত্র, কারণ সে আমার পরে এসে আমাকে জয়েন করে। তো যেহেতু মোস্ট অফ দ্য টাইম আমি একাই রাইড করেছি ম্যাক্সিমাম জায়গাগুলোতে, এখন আমি আবার যদি সেম পথে দেশে ফিরি একা চালিয়ে, তাহলে আর ওই ইন্টারেস্টটা আমার মধ্যে থাকবে না। কারণ দেখা যাচ্ছে এইসব জায়গায় ইন্টারেস্টটা প্রয়োজন, না হলে আপনি এত লং ডিস্টেন্স ট্রাভেল করার জন্য আপনার মাইন্ডটা কিন্তু সেট থাকে না। তো আমি চাচ্ছি না সেম পথে আর ফিরে যাই। তো আমি চিন্তা ভাবনা রাখছি আমি বাইকটা সৌদি আরবে দাঁড়া করিয়ে আমি দেশে ফিরে যাব বাই এয়ার ফ্লাইটে, আমি রিটার্ন করবো আমার দেশে।
তারপর হয়তোবা কোনো প্ল্যান বি তৈরি করার আমি চিন্তা ভাবনা করছি, যেখানে আপনার অন্য কোথাও অন্য কোনো দিক থেকে অন্য কোনো ডিরেকশন আরো কিছু দেশ কভার করে, মানে সেম যে দেশগুলো আমি ঘুরে এসেছি ওই দেশগুলো কভার না করে অন্য কোনো দিক থেকে, সেটা হতে পারে ইউরোপ, সেটা হতে পারে অন্য যে কোনো জায়গা, ওই দিক থেকে ঘুরে তারপর আমি আবার দেশে ফিরবো আমার নিজের বাইক নিয়ে। তো প্ল্যান হচ্ছে ওমরা করব, দেশে ফিরে যাব, ফ্যামিলি ছাড়া অনেকদিন আছি, প্রায় আজকে 3 মাস চলছে, 3 মাস আমি বাসার বাইরে। তো ওই কারণে চাচ্ছি ফ্যামিলিকে একটু টাইম দিই। আর আমাদের ধরেন আপনার অ্যাজ এ বাংলাদেশি আমাদের যে পাসপোর্ট, এই পাসপোর্টে দেখা যাচ্ছে আপনার ভিসা জটিলতা কিন্তু প্রচুর। আমি চাইলেই এখান থেকে এমিরাতস থেকে বা মিডল ইস্ট থেকে বসে বসে আমি ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসা পাবো না, যেটা অন্যান্য ন্যাশনালিটিসদের কিন্তু পক্ষে সম্ভব হয়। ইভেন পাশের দেশ ইন্ডিয়াও কিন্তু আপনার তাদের যে পাসপোর্ট যদি ইন্ডেক্সের কথা বলি, আমাদের পাসপোর্টের চেয়ে তাদের পাসপোর্টের ভ্যালু আরো অনেক হাই। তারা ইজিলি ভিসাসগুলো পেয়ে যায়, সেটা তারা যদি কোনো সেকেন্ড কান্ট্রি থেকে থার্ড কান্ট্রির জন্য অ্যাপ্লাই করে তাও হয়, বাট আমাদের পক্ষে সেটা সম্ভব না, আমাদের নিজের দেশ থেকেই অ্যাপ্লাই করতে হয়। তো ওই কারণে আমি অন্য প্ল্যান এই মুহূর্তে করতে পারছি না, যেটা আমি বলছি যে অন্য কোনো দিক দিয়ে ঘুরে যাব, সেটা আমি এই মুহূর্তে করতে পারছি না। আমার দেশে যেতে হবে, আবার ভিসা নিতে হবে, তারপরে এসে স্টার্ট করতে হবে। সো দেখা যাক, আগে এটা শেষ করি তারপর। আচ্ছা, মোটর বাইক চালিয়ে বিশ্ব ভ্রমণের সময় আপনার এমন কোনো স্মৃতি বা অভিজ্ঞতা যেটা আপনি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করতে চান? আসলে অনেক স্মৃতি আছে, অনেক এমন মোমেন্টস আছে যেগুলো আসলে বলবো হার্ট টাচিং, আবার এমন অনেক মোমেন্টস আছে যেগুলোতে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম এবং একটা সময় মন চাচ্ছিল যে ভালো লাগছে না, চালাবোই না বাইক, ঠিক আছে, এমনও হচ্ছিল। তার মধ্যে যদি আমি আপনাকে ফ্রাস্ট্রেটিং মোমেন্টসগুলো নাই বলি, আমার যে মেমোরেবল মোমেন্টসগুলো আছে সেগুলো বলি। সেখানে ধরেন আপনার অনেকজনের সাথে আসলে পরিচয় হয়েছে, যেটা আমার প্ল্যানের বাইরে ছিল। যেমন আমি যখন আমার এই ট্যুরটা প্ল্যান করি বা এই রাইডটা প্ল্যান করি, আমি একটা প্ল্যান অনুযায়ী আগাই যে আমি এখানে তার সাথে দেখা করবো, এখানে ওর সাথে দেখা করবো, বা এখানে তারা আছেন তাদের সাথে আমি কমিউনিকেট করব। তো ম্যাক্সিমাম জিনিসটা আসলে প্ল্যানের বাইরেই হয়েছে। প্ল্যান যেভাবে করা হয়েছে ওইভাবে আসলে প্ল্যানের মধ্যে কিছুই হয়নি। অ্যান্ড প্ল্যানের বাইরে যে জিনিসগুলো আমি পেয়েছি সেটাই আসলে সবচেয়ে বেশি আমি বলবো আমার কাছে মেমোরেবল। কারণ এমন অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এবং এত ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে আউট অফ নোওয়্যার, যখন তারা জানতে পারে। বিশেষ করে আপনার পাকিস্তানে আমি যখন ছিলাম, যেহেতু পাকিস্তানে অনেক বেশি সময় কাটিয়েছি, ওখানে আমি যখনই ধরেন রাস্তায় দাঁড়িয়ে একটা ব্রেক নিয়ে একটু চা কিংবা নাস্তা করার জন্য দাঁড়িয়েছি কোনো লোকাল হোটেল বা রেস্টুরেন্টে, আমার বাইক দেখে, বাংলাদেশের পতাকা দেখে আমার কাছে সবাই এসে প্রশ্ন করে যে তুমি কি বাংলাদেশ থেকে? বলছে জি আমি বাংলাদেশ থেকে। তো এরপর যে হসপিটালিটিটা আমি পেয়েছি সেটা আসলে খুবই মেমোরেবল, এবং এটা থ্রু আউট দ্য জার্নি। পাকিস্তানে সবচেয়ে বেশি হয়েছে, তারপর ইউএইতেও এখন হচ্ছে। তো এই জিনিসটা আমি আসলে মনে রাখার মতো, যেটা আসলে বাই রোড ট্রাভেল করার কারণে আমি এতটা ভালোবাসা পেয়েছি মানুষদের কাছ থেকে, যেটা আসলে আনএক্সপেক্টেড, টোটালি আনএক্সপেক্টেড। তো এই জিনিসটা আমি এমন অনেক ঘটনা আছে যেগুলো মানে বলে শেষ করা যাবে না। ওটা এতটুকুই বলবো যে বাই রোড ট্রাভেল করাকালীন আমি যে ভালোবাসাটা আমি সবার কাছ থেকে পেয়েছি সেটা মনে রাখার মতো। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি এক্সাক্ট কত তারিখে আসলে মুভ করেছেন এবং ভারতে কতদিন ছিলেন এবং পাকিস্তানে কতদিন ছিলেন এবং ইউএইতে বর্তমানে এই মুহূর্ত পর্যন্ত কতদিন আছেন? আচ্ছা, এখানে এই প্রশ্নটা একটু কমপ্লিকেটেড, কারণ হচ্ছে অনেকেই মনে করছেন যে আমি একদম বাসা থেকে বের হওয়ার পরে টানা কন্টিনিউ জার্নিটা করছি। এটা কিন্তু ঠিক, এটা কিন্তু রাইট। অনেকে এই ব্যাপারটা জানে না, এটা এখানে একটু কনফিউশন আছে। সেটা হচ্ছে আমি প্রথম বের হই 29 সেপ্টেম্বর 2019 আমি প্রথম আমার বাসার চিটাগং থেকে বের হয়ে আমি চলে যাই ইন্ডিয়ার উদ্দেশ্যে। তো ওদিনই আমি ইন্ডিয়া প্রবেশ করি, বেসিক্যালি 29 তারিখে আমি ইন্ডিয়া প্রবেশ করি আমার নিজের বাইক নিয়ে। তারপর আমি ইন্ডিয়াতে থাকি হচ্ছে অলমোস্ট প্রায় 9 থেকে 10 দিন ম্যাক্সিমাম। 7 অক্টোবর 2019 আমি প্রথম বাংলাদেশি মোটর ট্রাভেলার হিসাবে পাকিস্তানে প্রবেশ করি। তো আমি ইন্ডিয়া পুরোটা একা
পার হয়ে পাকিস্তানও একাই পার হয়ে আসি পুরোটা। তো পাকিস্তানে আসার পর পাকিস্তানে আমি 3 দিন ছিলাম লাহোর শহরে। 3 দিন থাকার পর আমার যে আরেকজন পার্টনার ছিলেন আবু সাইদ, তার জন্য আমি অপেক্ষা করি, কারণ সেও আসতে যাচ্ছে। তো তার জন্য অপেক্ষা করার ফলে দেখা যায় তার পেপার ওয়ার্ক প্রিপারেশনস বা আমাদের টোটাল কম্বাইন্ড ট্যুরের যে প্রিপারেশনের প্রয়োজন সেগুলোর জন্য সময় লাগছিল। তো সে আমাকে বলে, তুমি দেশে চলে আসো, তোমার বাইকটা রেখে একসাথে পড়াবার মুভ করছি। যেহেতু একটা কমপ্লিকেশন ছিল এখানে, আসলে সব এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা কমপ্লিকেশন ছিল মাঝখানে, যে আদৌ কি আমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার পার হতে পারবো কিনা, আমার কাছে যে ভিসা আছে, যে পারমিশন আছে, এটা দিয়ে আদৌ কি আমাকে ইন্ডিয়া থেকে পাকিস্তানে প্রবেশ করতে দিবে কিনা, এটা নিয়ে আমি নিশ্চিত ছিলাম না। কারণ আমার আগে কেউ বাই রোড ইন দ্য মিন টাইম কেউ ট্রাভেল করেনি, কোনো বাঙালি বিশেষ করে বাই রোড ইন্ডিয়া হয়ে পাকিস্তান ট্রাভেল করেনি, কোনো হিস্ট্রি নেই। অনেক আগে ছিল, 2000 সালের আগে, যখন ইন্ডিয়া পাকিস্তানের জটিলতাগুলো কম ছিল, বা যখন ইন্ডিয়ার ভিসা যেটা আমরা পেতাম সেটা ভিন্ন ধরনের ছিল, তখন এই জিনিসগুলো সম্ভব ছিল। এরপর ইন্ডিয়ার ভিসা যেটা আমরা এখন পাই, ওখানে আপনার ওটা দিয়ে আপনার পাকিস্তান আপনি বা মায়ানমার আপনি থার্ড কান্ট্রি ট্রাভেল করতে পারবেন না বাই রোড, শুধুমাত্র নেপাল এবং ভুটান পারবেন ট্রানজিট ভিসা নিয়ে। পাকিস্তানের জন্য কোনো ট্রানজিট ভিসা ছিল না। তো এই কনফিউশনের কারণে আমি ডিসাইড করি যে আমি একাই বের হই, দেখি আমি আদৌ ক্রস করতে পারি কিনা। যদি ক্রস করতে পারি, তারপর আমি আমার পার্টনারের সাথে আবার জয়েন করবো। তো আমি আমার বাইক পাকিস্তানে রেখে আবার দেশে চলে আসি। দেশে ফ্লাই করি, আমার পার্টনার যখন ফুললি প্রিপেয়ার্ড হয়, তারপর আমরা আবার প্রিপারেশন নিয়ে বের হই। তো সে বাই রোড ট্রাভেল করে ইন্ডিয়া হয়ে পাকিস্তান, যেভাবে আমি গিয়েছি সেমভাবে, এবং সে পাকিস্তানে প্রবেশ করার পর আমরা আবার কন্টিনিউ করি। ইন দ্য মিন টাইম আমি আবার বাই এয়ারে পাকিস্তান ফিরে আসি। তো পাকিস্তান ফিরে আসার পর একসাথে আমরা রাইড কন্টিনিউ করি দীর্ঘদিন। তারপর তার একটা এমার্জেন্সি পারপাজে সে দেশে ফিরে যায়। এটা ঘটনা হচ্ছে ডিসেম্বরে। অক্টোবরের 7 তারিখে আমি প্রথম পাকিস্তান প্রবেশ করি, এরপর আবার পাকিস্তানে আসি ডিসেম্বরের 9 তারিখ, প্রায় 2 মাস পর। এই 2 মাস আমার বাইক পাকিস্তানেই ছিল। পাকিস্তানে আমি আমার একটা পাকিস্তানি ফ্রেন্ড ছিল, তার বাসায় রেখেছি। তো 2 মাস পর আবার আসার পর আমরা একসাথে রাইড কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর তার এমার্জেন্সি পারপাজে তার দেশে ফিরে যেতে হয়, সেও বাইক রেখে চলে যায়। এরপর থেকে আমি একা। তো মোট আমি যদি বলি আপনাকে, আমি ইন্ডিয়াতে প্রায় 9 দিন কাটিয়েছি সময়, পাকিস্তানে আমি অলমোস্ট 2 মান্থস, যেখানে আমার প্ল্যান ছিল 1 মাসের মতো বা 25 দিন, সেখানে আরও আমার 1 মাস থাকা লেগেছে বিভিন্ন ধরনের জটিলতার কারণে। তারপর এখন ইউএইতে আছি আমি অলমোস্ট 16 ডেজ আজকে। বাংলাদেশের মধ্য ছাড়াও আপনি কি এর আগে কোথাও ভ্রমণ করেছেন কিনা, বাংলাদেশের 64 জেলা ছাড়াও? করেছি, বাইক নিয়ে করিনি। বাইক নিয়ে এটাই প্রথম। ওকে, বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। বলার তো আসলে অনেক কিছু আছে, বিশেষ করে যদি আমি বাইকারদেরকে টার্গেট করে বলি, যেটা আপনি এর আগেও বলেছেন যে বাংলাদেশে প্রচুর বাইক অ্যাক্সিডেন্টস হচ্ছে রিসেন্টলি। তো আমার চোখের সামনেও কিন্তু আমার খুব কাছের 2জন ভাই আছেন, আমার বাইকার ভাই, তারাও পৃথিবী ছেড়ে চলে গেছেন বাইক অ্যাক্সিডেন্টে। তো এই জিনিসটা এখন খুব কমন হয়ে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট। এবং আমাদের দেশে প্রচুর বাইক কেনা হচ্ছে, সবাই চালাচ্ছে বাইক, এবং রুলস রেগুলেশনস মেনটেন করছে না, ওভার স্পিডিং করছে। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলোতে দেখা যায় তাদের কাছে ইদার হেলমেট নেই। অ্যাক্সিডেন্ট যখন হয় দেখা যায় তাদের কাছে ম্যাক্সিমাম, মোস্ট অফ দ্য টাইম, 95% অফ দ্য টাইম আমি দেখি তাদের মাথায় হেলমেটই ছিল না। অ্যান্ড বাকি 5% যেটা দেখছি হেলমেট আছে কিন্তু ভালো মানের কোনো হেলমেট নেই। তো যেই কারণে আমি আসলে মনে করি যে বাইক যদি কিনতে পারে একজন বাইক চালানোর জন্য, 2 লাখ টাকা দিয়ে, 1.5 লাখ টাকা, 2 লাখ, 2.5, 3, এখন 5 লাখ টাকা দিয়ে মানুষ বাইক কিনছে দেশে। সো একটা ভালো হেলমেটের প্রাইস কিন্তু খুব বেশি টাকা না। আপনি 5,000 থেকে 10,000 টাকার মধ্যে খুব ভালো ভালো হেলমেট পাবেন। যেমন আমার এই হেলমেটের দামই হচ্ছে 12,000 টাকা। এটা হচ্ছে এমটি ব্র্যান্ডের খুব ভালো হেলমেট, ট্রিপল সার্টিফিকেশন আছে, এখানে ইসিই ডট এবং শার্প রেটিং 4 আছে। সো এই ধরনের হেলমেটগুলো হয় কি, এগুলো বানানো হয় হচ্ছে সেফটি মাথায় রেখে।
যখন এটা ডিজাইন করা হয় তারা কিন্তু বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট টেস্ট করে কিভাবে সেটা ধরেন ইন কেস অফ অ্যান অ্যাক্সিডেন্ট, ইন কেস অফ কলিশন, কিভাবে ম্যাক্সিমাম প্রোটেকশনটা পাওয়া যাবে, হ্যাঁ সেই জিনিসটা মাথায় রেখে ডিজাইন করা হয়। তো এই জিনিসগুলোতে যদি দেখা যায় ফর এক্সাম্পল এই হেলমেট পরে বা এই ধরনের হেলমেট, ভালো মানের যদি হেলমেট পরে কেউ আলাদা না করে যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়, সেক্ষেত্রে একটা চান্স থাকে সেভ হয়ে যাওয়ার। কারণ হচ্ছে মাথায় আঘাত হওয়ার কারণেই ম্যাক্সিমাম ডেথ হয়। ম্যাক্সিমাম ডেথ কিন্তু হয় কি মাথায় আঘাত হওয়ার কারণে, কারণ এটাই সবচেয়ে সেন্সিটিভ এরিয়া। আর অ্যাক্সিডেন্ট যেগুলো হচ্ছে, যেগুলো দেখছি, যেটা বলেছি যে মোস্ট অফ দ্য টাইম হেলমেটই থাকে না। আর হেলমেট থাকলেও একদম চিপ নন ব্র্যান্ডেড, জাস্ট কোনো রকম ট্রাফিক ফাইন থেকে বাঁচার জন্য একটা হেলমেট তারা পরে। তো এই জিনিসটা আসলে আমি সাপোর্ট করি না। আমি মনে করি সবাই একটু যত বাইকার আছে বাংলাদেশে সবাইকে উদ্দেশ্য করে আমি একটা জিনিসই বলবো, অ্যাটলিস্ট ম্যান্ডেটরি সিটিতেও ট্রাভেল করাকালীনও অ্যাটলিস্ট একটা ভালো মানের হেলমেট এবং গ্লাভস পরাটা খুবই জরুরি। গ্লাভস অনেকে পরতে চায় না, অভ্যাস নেই, বাট আমি মনে করি ফর এক্সাম্পল 10-15-20 স্পিডেও যদি আমরা পড়ে যাই বাইক থেকে কোনো কারণে, কারণ 2 চাকার জিনিস, এটার কোনো ভরসা নেই, এটা নিজের পায়ে দাঁড়াতে পারে না, আমাদের এটাকে চালাতে হয়, মেনটেন করতে হয়। যদি পড়েও যাই, প্রথম জিনিস কিন্তু আমাদের একদম স্লো স্পিডে পড়লে আমাদের হাতটা কিন্তু গিয়ে আগে আমরা নিজেকে বাঁচানোর জন্য প্রথমে আমরা রোডে বা ফ্লোরে মাটিতে আমরা হাতটা দিয়ে দিই, তো হাত ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো একটা সিম্পল কম দামি গ্লাভস পরলেও কিন্তু এই জিনিসটা হয় না, আপনার হাতটা সেফ থাকবে। আর তারপর আল্লাহ না করুক হেলমেট থাকে তারও ভালো, যদি আরো কোনো কঠিন দুর্ঘটনার সম্মুখীন হয় হেলমেট থাকলে দেখা যাচ্ছে, এবং আমার অনেক ফ্রেন্ড আছে, ভালো ভালো বাইকার আছেন যারা সামান্য হেলমেটের জন্য তারা তাদের লাইফ সেভ করতে পেরেছে। আর হেলমেট না থাকলে আই ডোন্ট নো হোয়াট। তো এই জিনিসটাই বলবো। আপনার মোটর বাইক নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? বিশ্ব ভ্রমণ, ফুল ওয়ার্ল্ড ট্যুর। অ্যাজ আ বাংলাদেশি নিজের মোটর সাইকেল নিয়ে বা নিজের মোটর বাইক নিয়ে কেউ এখনো ওয়ার্ল্ড ট্যুরে বের হয়নি, বা ওয়ার্ল্ড ট্যুরের যে স্বপ্নটা সেটা আসলে কেউ পূরণ করেনি। তা আমি মনে করি যে মেবি ওয়ার্ল্ড ট্যুরে যাওয়া যায়, বাট তার জন্য আসলে একা বা কোনো সাপোর্ট ছাড়া সেটা আসলে সম্ভব না। যেমন আমি যেটা আগেই বলেছি, আমি এই ট্যুরে বের হই জব ছেড়ে, ছুটি পাচ্ছি না, তার মধ্যে ফাইন্যান্সিয়ালের কিছু ব্যাপার স্যাপার থাকে, ফাইন্যান্সের কিছু ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি মনে করি আপনার এই ধরনের ট্যুরে বের হওয়ার জন্য একটা সাপোর্ট লাগে। আর সাপোর্ট হিসেবে এবার আমার সাথে ছিলেন রয়্যাল এন্টারপ্রাইজ, যারা এমআরএফ ম্যাসেটার টায়ারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশের। তারা ছিলেন, এমটি হেলমেটস ছিলেন, যে হেলমেটটা আমি ব্যবহার করছি, এবং আইফিক্সিট ছিলেন। তো স্টিল যতটুকু আসলে আমার পরিকল্পনা ছিল, আমার বাজেট অনুযায়ী যতটুকু আমার রিকোয়ারমেন্ট ছিল ফাইন্যান্সের, অতটুকু কিন্তু আমি পাইনি। ইভেন স্পন্সর থাকা সত্ত্বেও খুব কম সাপোর্ট পেয়েছি। তো অলমোস্ট 70-80% এক্সপেন্স কিন্তু আমার নিজের ফাইন্যান্স থেকে আমার বের করতে হচ্ছে। তো স্টিল আমি যেহেতু আমার জন্য এটা ফার্স্ট টাইম, আমি ওই রিস্কটা নিতেও রাজি ছিলাম যে না, দেখা যাক কি হয়, শেষটা দেখে চাই কি হয় দেখি, কারণ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এভাবে আই এম নট শিওর সেকেন্ড টাইম বের হতে পারবো কিনা। সো যেহেতু বের হয়েছি, দেখা যাক কি হয়, ওই চিন্তা ভাবনা করে আমি বের হয়ে পড়ি। তো ইন ফিউচারও প্ল্যান আছে যে পুরো বিশ্ব ভ্রমণের একটা চিন্তা ভাবনা আছে বা পরিকল্পনা আছে, বাট তার জন্য সাপোর্ট প্রয়োজন অবশ্যই। আর আমি মনে করি যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, তো বাংলাদেশ গভর্নমেন্টেরও একটা এখানে দায়িত্ব বা একটা রোল প্লে করা উচিত। তো আশা করছি ইন ফিউচার আমি বা আমার মতো যারা অন্যান্য বাইকার আছেন, মোটর ট্রাভেলার আছেন, তারা যদি এই ধরনের উদ্যোগ নিয়ে বের হয় দেশ থেকে, তাহলে তাদের সাথে যেন একটা ভালো সাপোর্ট থাকে, এই আশাটা আমার থাকবে। দেশের উদ্দেশ্যে কি কোনো কিছু বলতে চান? দেশের উদ্দেশ্যে যদি আমি কিছু বলতে চাই, সেক্ষেত্রে আমি বলবো বাইরের দেশে যেমন আমি বেশ কিছু দেশ পাড়িয়ে তারপর এখন এমিরেটসে আছি। তো প্রত্যেকটা দেশে বা অন্যান্য আরো ডেভেলপ কান্ট্রিজ যেগুলো আছে, ফর এক্সাম্পল ক্যানাডা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইভেন ইউএই, এখানে কিন্তু বাইকের জন্য আলাদা কিছু সেফটি ট্রেনিং থাকে, কিছু স্কুলস আছে যেখানে আসলে আপনাকে সেফটি শেখানো হবে, কিভাবে আপনি রাইড করবেন বা ড্রাইভ করবেন উইথ প্রপার সেফটি। নট দ্যাট আপনি রাইডিং জ্যাকেট বা আপনি গিয়ার্স পরবেন, ওইভাবে না, কিছু স্টাইল আছে, মানে রাইডিং স্টাইল বা ওয়ে অফ রাইডিং, ওয়ে অফ ড্রাইভিং, এই জিনিসগুলো কিন্তু শেখানো হয় যে কিভাবে আপনি
সেফলি চালাবেন, রুলসগুলো মেনটেন করবেন, প্রায়োরিটিসগুলো শেখানো হয়, কিভাবে কি করতে হয়, কাকে কখন সুযোগ দিতে হয়, কখন আপনি এভাবে চালাবেন, কখন আপনি ওভাবে চালাবেন। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে নেই। আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে বাইক পাওয়া মানে হচ্ছে রেকলেস ড্রাইভিং, যেভাবে মঞ্চে কে কার আগে যেতে পারে, এই ধরনের বিষয়গুলো। তো আমি আসলে চিন্তা আমার আমার রাইডারদের মধ্যে একটা ক্ষুদ্র প্রতিযোগিতা চলে। হ্যাঁ, রাইডারদের মধ্যে একটা ক্ষুদ্র প্রতিযোগিতা চলে। তো আমি মনে করি আমাদের দেশের উচিত এই সেক্টরটাকে, যেহেতু এখানেই সবচেয়ে বেশি ইস্যুস দাঁড়াচ্ছে, অ্যাক্সিডেন্টস বলেন সবকিছুতে, এই জায়গাটাকে একটু ডেভেলপ করা উচিত। কারণ যেহেতু তরুণ প্রজন্ম এই মুহূর্তে সবচেয়ে বেশি রিলেটেড এক্স্যাক্টলি, তো এই জায়গায় এই সেক্টরটাকে একটু ডেভেলপ করা উচিত। যদি সম্ভব হয় রাইডিং স্কুল বা ড্রাইভিং স্কুলের কিছু ফেসিলিটিস প্রোভাইড করা উচিত সবাইকে, ঠিক আছে, যেন সবাই ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো মেনে চলতে পারে। এবং আমি মনে করি ড্রাইভিং লাইসেন্স যেটা আমরা আমাদের দেশে পাচ্ছি খুব সহজে পেয়ে যাচ্ছি, এগুলো আসলে দেখা উচিত সরকারের। কারণ আপনি ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন সবাইকে, সে যদি আসলে অন রোড গিয়ে প্র্যাকটিক্যালি সবগুলো প্রপারলি মেনটেন করে যে জিনিসগুলো শেখানো হয়, আমাদের দেশে যে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যে পরীক্ষাগুলো থাকে, থিওরিটিক্যাল পরীক্ষা, তারপর ওরাল পরীক্ষা, তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা, এই জিনিসগুলোতে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে সেটাকে আদৌ তারা প্র্যাকটিক্যালি অন ফিল্ড ওগুলো অ্যাপ্লাই করছে? আসলে কিন্তু অ্যাপ্লাই করছে না ম্যাক্সিমাম মানুষজন। তো এই কারণে আমি মনে করি এই জিনিসগুলো নিয়ে একটু সরকারের মাথা ঘামানো উচিত। কারণ অ্যাক্সিডেন্টস খুব বেশি, খুব মানে বিশাল হারে এখন বেড়ে গেছে দেশে, আর বাইকারদের ক্ষেত্রে তো সেটা আরও বেশি। পাশাপাশি এটাও বলবো, আমাদের দেশে সিসি লিমিটেশন, দেশের সরকারের কথা হচ্ছে আমাদের দেশে 150 সিসি বা 165 সিসি বেশি বাইক চালানোর মতো রাস্তা নেই। আসলে রাস্তা ঠিকই আছে, কিন্তু যারা বাইক চালাচ্ছেন তাদের ওই এবিলিটি নাই বাইক চালানোর। আমি এটা মনে করি নিয়ম নীতি তোয়াক্কা না করেই যার যার মতো করে চালাচ্ছে। তো এই কনসেপশনটা ভুল, যে আসলে হায়ার সিসি বাইক মানে হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট লিমিটটা যে বাড়বে এমনটা না। এমন না, কারণ হায়ার সিসি বাইকগুলোর কিন্তু আপনার সেফটি ফিচার্স কিন্তু আরো বেশি। আমাদের দেশে যে কম দামি বাইকগুলো পাওয়া যাচ্ছে, বিশেষ করে যেগুলো ইন্ডিয়ান ব্র্যান্ড, সেখানে কিন্তু আপনার কোনো সেফটি নাই, ব্রেকিং নাই, এগুলো হচ্ছে ডিজাইনের কোনো মানে হেড অ্যান্ড টেল নাই, মন চাইলেও কম দামের মধ্যে ডিজাইন করে বানিয়ে দিয়েছে। আর আমরা আমাদের দেশে ওই বাইক নিয়ে এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, ট্যুর করছি, এবং ট্যুরিংয়েও দেখা যাচ্ছে অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে অনেকে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনার টায়ারগুলো হচ্ছে পাতলা, ভালো টায়ার দিচ্ছে না কস্টিং কমানোর জন্য, ভালো মানের স্টক টায়ার দিচ্ছে না, ভালো মানের ব্রেকিং সিস্টেম দিচ্ছে না। আর এখন আমাদের দেশে যে হারে দেখা যাচ্ছে রোড কন্ডিশনস, আমরা হাইওয়েতে চালাচ্ছি, এই দিক থেকে কেউ দৌড় দিয়ে এদিক চলে আসে, রোড ক্রস করে দিক থেকে কেউ রোড ক্রস করে এদিক চলে আসে, তো প্যানিক ব্রেকিংয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়। এই হার্ড ব্রেক করলো, স্কিড করে পড়ে গেল ফর এক্সাম্পল। তো ভালো মানের যে বাইকগুলো আছে, যেগুলো এখনো আমাদের দেশে পাওয়া যাচ্ছে, সেখানে এবিএস থাকে ফর এক্সাম্পল, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, আপনি যতই হার্ড ব্রেক করেন আপনার বাইক স্কিড করবে না। এবং হায়ার সিসি বাইকগুলোতে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, এগুলো থাকেই, বিল্ট ইন থাকে, মানে ওখানে কোনো আপনার অপশন নেই যে আপনি নেবেন না, ঠিক আছে, অন অফ করার অপশন থাকে যদি প্রয়োজন হয়। আদারওয়াইজ মোস্ট অফ দ্য টাইম ব্রেকিং সিস্টেম অনেক ভালো, এবিএস না থাকলেও দেখা যাচ্ছে আপনার ব্রেকিং সিস্টেম ভালো, বাইকের বডি ব্যালেন্স শেপ অনেক ভালো। হালকা বাইক না, হালকা বাইক দেখা যাচ্ছে আপনার প্রবলেমেটিক আরও বেশি হয়, ব্রেক করে কন্ট্রোল করা যায়। একটু ভারী বাইক হলে জিনিসগুলো ভালো। তো হায়ার সিসি বাইকগুলো দেখা যাচ্ছে সাইজে বড়, ওয়েটে বড়, ওয়েটে বেশি, তো একটা সেফটি থাকে। তো এই মিসকনসেপশনটা বাংলাদেশের গভর্নমেন্টের দূর করা উচিত, যে আসলে রোড নাই, এটা ভুল কথা। প্রয়োজনে হায়ার সিসি বাইকস দেশে আনুক, দেশে আনার পর তাদের জন্য বা ওই বাইকগুলোর জন্য একটা আলাদা ক্রাইটেরিয়া তৈরি করুক ড্রাইভিং লাইসেন্সের, যারা চালানোর যোগ্যতা রাখে বা এবিলিটি রাখে তারাই ওই ক্রাইটেরিয়ার লাইসেন্সটা পাবেন এবং তারাই ওই বাইকগুলো চালাতে পারবেন। এভাবে কিছু করতে পারে চাইলে। কারণ আমি যখন ট্রাভেল করছি আমার ছোট এই 150 সিসির বাইক নিয়ে, যেখানে যেখানে আমি আসছি এখন পর্যন্ত, ইন্ডিয়া, পাকিস্তান, ইউএই, সবাই স্পেশালি যে বাইকার্স কমিউনিটির সাথে আমি দেখা করছি, যাদের সাথে আমার দেখা হচ্ছে, তাদের সাথে তাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমার বাইকের দিক, তারা তাকিয়ে এখানে একটা কথা বলবে, কি 150 সিসি বাইক নিয়ে তুমি এত দূরে কিভাবে আসছো? হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? বিকজ তারা মানে তাদের কল্পনার বাইরে, একটা এত ছোট বাইক নিয়ে আমি এতগুলো দেশ পাড়িয়ে চলে আসছি। অ্যান্ড আসলে এটা চিন্তা ভাবনার একটা
একটা আসলে এটা একটা প্রশ্ন আমার কাছে, আমি মাঝে মাঝে নিজেকেও প্রশ্ন করি যে আসলে আমি কিভাবে করেছি। কারণ ফর এক্সাম্পল ইউএতে আমি বিশেষ করে চালানোর পর আমার ফিল হচ্ছে যখন আমি ইউএর এক সিটি থেকে আরেক সিটিতে যাচ্ছি, যেখানে আপনার অ্যাভারেজ ড্রাইভিং বা রোডের স্পিড লিমিট বা স্পিড অ্যাভারেজ স্পিড যদি বলি 120 থেকে 140, সবাই কিন্তু এই স্পিড মেনটেন করে হাইওয়েতে চালাচ্ছে। এখন আমারও কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। তো একটা 150 সিসির বাইক যখন আমি 120 140 স্পিডে কন্টিনিউয়াসলি চালাবো, ওটা কিন্তু ওই প্রেশার নেওয়ার মতো ক্ষমতা রাখে না। হয়তোবা আমি যেটা চালাচ্ছি বা এই ধরনের যেগুলো 150 সিসির মধ্যে সবচেয়ে উন্নত মানের বাইক যেগুলো আছে, সেগুলো তুলনামূলক অন্যান্য বাইকের চেয়ে ভালো, কিছুটা নিতে পারে, বাট কতক্ষণ নেবে? কন্টিনিউয়াসলি চালানোর মতো ক্ষমতা তারা রাখে না। একটা সময় দেখা যাচ্ছে হ্যাঁ চলছে চলছে চলছে, বাট দীর্ঘ সময় চলার পর ইঞ্জিন লাইফ, ইঞ্জিন রিলায়েবিলিটি একটা সময় গিয়ে কিন্তু আর আগের মতো থাকবে না। তো এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে চিন্তা ভাবনার বিষয়, যে কারণে যেখানে আমার দেখা হচ্ছে বাইকার্স কমিউনিটির সাথে অন্যান্য দেশের, কারণ পাশের দেশ ইন্ডিয়া বা পাকিস্তানেও কিন্তু আপনার কোনো সিসি লিমিটেশন দেয়, তো অ্যাক্সিডেন্ট কিন্তু কম হয়। বিশেষ করে পাকিস্তানে তো অ্যাক্সিডেন্ট আমি দেখিনি, বাইক অ্যাক্সিডেন্ট একটাও। ইন্ডিয়াতে প্রচুর হয়, ইন্ডিয়াতে হওয়ারও কথা, কারণ ইন্ডিয়ার রাস্তাঘাট বলেন বা পপুলেশন অনেক বেশি। সো ইটস অবভিয়াস, যদি আপনি রেশিও হিসাব করেন আমাদের দেশের চেয়ে কমই হবে পপুলেশন বেশি থাকা সত্ত্বেও, কারণ আমাদের দেশে পপুলেশনও ওভার পপুলেটেড, স্টিল দেশের সাইজ অনুযায়ী আপনার স্টিল অ্যাক্সিডেন্ট অনেক বেশি হতো। এই জিনিসগুলো আসলে একটু মাথায় রাখা উচিত, আমি যেটা মনে করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে যে একটা সংশোধনী আইন, সড়ক পরিবহন সংশোধনী একটা আইনের নিয়ে যে বেশ কিছু আলোচনা সমালোচনা চলছে, আসলে আপনার মতাদর্শটা আসলে কি, যে বাংলাদেশের যে বর্তমানে নিরাপদ সড়কের জন্য যে আইনগুলো আছে এগুলো কি সংশোধন প্রয়োজন, নাকি যেটা হয়েছে সেটা ঠিক আছে, বা এখানে কি যারা চালক হিসেবে রাস্তায় প্রতিনিয়ত গাড়ি চালাচ্ছেন তাদের কি ফাইনের আওতায় আনার কোনো আরো কোনো ব্যাপক পরিকল্পনা কি সরকারের নেওয়া উচিত বলে আপনি মনে করেন? মনে করি যে কোনো সংশোধন আনার প্রয়োজন নাই। আমি ইনফ্যাক্ট সাপোর্ট করি যে আইনটা এখন এসেছে, যে ফাইনসগুলো এসেছে, আমি মনে করি দিস ইজ টোটালি ফাইন। তবুও আমার আশেপাশে যে অনেক কাছের মানুষ আছেন তারা বলে যে না ঠিক আছে করছে ভালো কথা, কিন্তু আদৌ কি আমাদের দেশের ওরকম রোড আছে যে এভাবে করবে? আমি বলি না, রোড এক স্টেপ বাই স্টেপ আগাতে হবে, সব তো আর একসাথে কখনো পাওয়া সম্ভব না একটা দেশে। যেমন আমি ইউএর কথা যদি বলি, ইউএতে প্রচুর ফাইনের কথা, আমি যে ফাইনের যখন অঙ্কগুলো দেখেছি যে আসলে কি অ্যামাউন্টের ফাইন হয় এখানে, আমার দেশের কারেন্সিতে কনভার্ট করার পর কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইটস হিউজ। আর ওই তুলনায় আমাদের দেশের ফাইনগুলো কিন্তু তুলনামূলক কমই, যেটা নতুন করে করা হয়েছে, নতুন আইন অনুযায়ী যে নতুন ফাইনের যে চার্টটা করা হয়েছে ওই অনুযায়ী আমি বলবো স্টিল ইটস ফাইন। বিকজ আপনি কেন হেলমেট ছাড়া বাইক চালাবেন? কেন আপনি হেলমেট ছাড়া বাইক চালাবেন? কেন আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালাবেন বা গাড়ি চালাবেন? কেন? আপনি রাস্তায় আছেন যখন, আপনি রাস্তার নিয়ম কানুনগুলো মেনেই চলা উচিত। তো আপনার কাছে যদি না থাকে জিনিসটা, তাহলে ইউ আর বাউন্ড টু বি ফাইন্ড। আর ফাইনের অঙ্কটা যদি বেশি না হয় তাহলে সে সেকেন্ড টাইম আবার ভুলটা করবে। তো এই জিনিসটাকে বন্ধ করার জন্য আমি মনে করি ইট ইজ পারফেক্ট থিং। এই জিনিসটা, এই ইনিশিয়েটিভটা আগে নেওয়া উচিত ছিল সরকারের, তাহলে হয়তো একটা সময়। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আসলে যে আইনটা বর্তমানে আসছে নতুন করে সংশোধন হয়ে, এই আইনটার পক্ষে? আমি এটার পক্ষে আছি। আচ্ছা, সর্বশেষ আসলে আপনার পদক্ষেপ কতদূর পর্যন্ত আপনি যেতে চান অ্যাজ এ মোটর বাইকার হিসেবে? হোল ওয়ার্ল্ড। বাট এবারের মতো পারছি না। এবারের মতো আমার ট্রিপ শেষ করতে হবে সৌদি আরবে, ইনশাল্লাহ এরপরে ওয়ার্ল্ড ট্যুরের প্ল্যান করব। মাস্তাক চৌধুরী ভাই, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের বি বাংলা টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। জি, বি বাংলা টিভির দর্শক যারা এখন দেখছেন এই শোটা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, এবং আমি চাবো আপনারা যেন আমার জন্য দোয়া করেন। যেহেতু আমি রোড ট্রাভেল করছি, রোড ট্রাভেলে আছি, এখনো আমার উদ্দেশ্যে আমি পৌঁছাতে পারিনি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই পৌঁছাবো। তো আমি চাই আপনারা আমার জন্য দোয়া করেন যেন আমি সহি সালামতে আমার যে লক্ষ্যটা, যে ডেস্টিনেশন, সেখানে আমি পৌঁছিয়ে যেন আমি আমার দেশে সহি সালামত ফিরতে পারি আপনাদের কাছে। এবং আমার সাথে আমার এই রোড ট্রাভেল, আমার যে স্লোগান রাইড ফর নেশন, যে উদ্দেশ্যে আমি বের হয়েছি, আমার সাথে পার্টনার হিসাবে রয়্যাল এন্টারপ্রাইজ আছেন, যারা এমআরএফ ম্যাসেডারের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, এবং এমটি হেলমেটস বাংলাদেশ আর আইফিক্সিট। তো তাদের জন্য শুভেচ্ছা থাকছে, তারা আমাকে সাপোর্ট করেছেন, এতটুকুই বলবো। থ্যাংক ইউ।
সম্মানিত দর্শক, এতক্ষণ বিবাংলা টিভিতে আপনারা দেখলেন প্রবাসী সংলাপ অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি মোহাম্মদ মাস্তাক চৌধুরী। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রবাসী সংলাপে। আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, বিবাংলার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।